আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কদিন আগে আমি বলেছিলাম যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আজকে খুব ভোরে, মানে কাল রাত 12টার পরে তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ আগামী 29শে জুলাই বাংলাদেশ সফরে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এই সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে কিন্তু বেশ আলোচনা শুরু হয়ে গেছে। তার 2 দিনের সফর সূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বসবেন। 3 এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তার সাথে বসবেন। একটি হলো উখিয়া টেকনাফের কাছে, আরেকটি হলো চট্টগ্রাম, আরেকটি হলো সাতক্ষীরা। তিনি প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন, বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন এবং জামাত এনসিপি তাদের একসাথে করে তাদের সাথে বৈঠক করবেন। নিঃসন্দেহে বাংলাদেশে একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা এটি তুলে নেওয়া, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সাথে সরাসরি নাকি ভার্চুয়ালি মিট করবে, এ বিষয়টি এখনো ফাইনাল করা হয়নি। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের একজন এক্স গভর্নর, একজন প্রাক্তন অথবা বর্তমান বিচারপতি এবং একজন শিক্ষাবিদের সাথে বসবেন। সুশীল সমাজের সাথে তিনি বসবেন। 3 জন প্রতিনিধির সাথে তিনি বসবেন। তিনি 5 জন সাংবাদিক প্রতিনিধির সাথে বসবেন। এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামিরা। 2 দিন তিনি খুব কর্মব্যস্ত সময় কাটাবেন। যদি সব মিটিংগুলো কভার না করতে পারে তাহলে হয়তো তার সফর কয়েক ঘন্টা বাড়তে পারে। এই সফরের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এটি একটি স্রেফ কূটনৈতিক সফর নয়, বরং তারেক রহমানের জন্য হয়তো খুব কঠিন কিছু বার্তা নিয়ে আসবেন। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন কার্ড ভিত্তিক কর্মসূচির জন্য কার্ড বাবা উপাধি পেয়েছেন, অনেকেই রসিকতা করে বলেন। তো এবার সার্জিও গোর আমাদের কার্ড বাবা প্রধানমন্ত্রীর জন্য কি কার্ড নিয়ে আসছে। তার এক পকেটে শুনেছি হলুদ কার্ড থাকবে, আর এক পকেটে নাকি লাল কার্ড থাকবে। বাংলাদেশ সরকার, বিশেষ করে তারেক রহমান ক্ষমতায় যাবার পরে পররাষ্ট্র নীতিতে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। তার মধ্যে একটি হলো সম্প্রতি জুন মাসে যে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন এবং চীনের সাথে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো স্বাক্ষর করে এসেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা চায় বাংলাদেশ চায়নার সাথে প্রদত্ত এই প্রতিশ্রুতি, এই সমঝোতা স্মারক, এগুলো সব বাতিল করে দিই। এই যে বিআরআই যে করেছে, চায়না মিয়ানমার হয়ে বাংলাদেশের যে করিডোর দেবে, এটি করা যাবে না। আরো যে মোংলা পোর্টে চীন কাজ করবে, চীনকে অর্থনৈতিক অঞ্চল দেবে, এই সব কিছুতেই আমেরিকার একটি বিশাল না। আমেরিকা অনেকটা বলা যায় যে বেশ ধমকের সুরেই এই সফরে কথা বলবে এবং চীনের সাথে এই দহরম মহরম বাদ দিতে হবে। এবং আমেরিকা মনে করে যেহেতু এই বাংলাদেশের রেজিম চেঞ্জে তাদের একটা ভূমিকা রয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পেছনেও তাদের ব্লেসিংস রয়েছে, সুতরাং তাদের কথা শুনতে হবে। যদি তাদের কথা না শোনা হয়
তাহলে হলুদ কিংবা লাল কার্ড প্রদর্শিত হতে পারে। তার চেয়েও আরেকটা ভয়াবহ কথা, যেটা হলো যে মিয়ানমারকে, বিশেষ করে রাখাইন স্টেটে আরাকান আর্মিকে হেল্প করার জন্য যে মানবিক করিডোর চেয়েছিল জাতিসংঘ, এবং তখন বাংলাদেশ সরকার ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারেনি। ইনুসের না দিতে পারার কারণ তখন সেনাবাহিনী বেঁকে বসেছিল এবং আমাদের সেনা প্রধান বলেছিল নো ব্লাডি করিডোর। কিন্তু এবার সার্জিও গোর এসে এই করিডোরটি ইমিডিয়েটলি চান। আপনারা জানেন যে এই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি কিন্তু ব্যাপক মার খাচ্ছে। তারা যে 2 বছর আগে বেশ এগিয়ে গিয়েছিল, রাখাইন রাজ্যের অনেকখানি দখল করেছিল, সেখানের অধিকাংশ জায়গা থেকে তারা পিছু হটেছে এবং তারা প্রতিদিন মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নাকাল হচ্ছেন। তো এই অবস্থায় সার্জিও গোর এসে বাংলাদেশের সরকারকে বলবে যে এই করিডোরটা ইমিডিয়েটলি দিতে হবে, এবং এই করিডোর দেওয়ার পথে কিছুটা জলপথ পড়ে, সেই জলপথে একটা ভাসমান সেতু বসাতে হবে, এবং এই সেতু বসাতে খরচ হবে $1.2 মিলিয়ন, এবং সেটি বাংলাদেশকেই দিতে হবে। জরুরি ভিত্তিতে আমেরিকার থেকে এই ভাসমান সেতু কিনে বসাতে হবে, যাতে এই করিডোর ফুললি ফাংশন করতে পারে। এখন তারেক রহমান সরকার কি করবে? এই সব কিছু মেনে নেবে? তারেক রহমান সরকার আবার এই বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, এটা একটা সামরিক চুক্তির মতো করার কথা ভাবছে। এই যে আমাদের সেনা প্রধান, তিনি জাস্ট ফিরলেন তুরস্ক থেকে 5 দিনের সফর শেষে, এবং সেখানেও এই বাংলাদেশ, টার্কি, পাকিস্তান একটা মিলিটারি ট্রিটি নিয়ে আলোচনা হয়েছে। এটাও কিন্তু সার্জিও গোর বলবেন স্টপ, এই ট্রিটি বা এই সামরিক সম্পর্কটা আমেরিকা ভালো চোখে দেখছে না। সেটাই বা কি করবেন? অর্থাৎ তারেক রহমান যে পথে হাঁটতে চাচ্ছেন, তার সেই পুরনো পাকিস্তান, তুরস্কের পথে আমেরিকা সেই পথে বাদ সাধছে। এমনিতেই তারেক রহমান কিন্তু খুব ভালো নেই। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই তার সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আমি গতকাল এবং পরশুদিন দুটো ভিডিও করেছিলাম বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে নিয়ে। আমি পরশুদিন বলেছিলাম যে তার পদত্যাগ নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং তিনি পদত্যাগ করতে চান না। আমার দর্শকরা অনেকেই বলেছেন আমি বলেছিলাম যে চুপ্পু পদত্যাগ করবেন না। চুপ্পু পদত্যাগ করতে চাননি, এটা পরশুদিন পর্যন্ত এটা ট্রু। ইভেন গতকাল সকালেও চাননি, কিন্তু হি ওয়াজ ফোর্সড টু রিজাইন। তো অনেকেই খুব নেতিবাচক মন্তব্য করেছেন। আমার নিয়মিত দর্শকরা হয়তো ভাবছেন যে আমি ভুল বলেছি। আমি যে বার্তাটা দিতে চেয়েছি, আমি বলেছি যে আমি অধিকাংশ সময় সংবাদ পর্যালোচনা করি। ঘটনা তো আপনারা নানানভাবেই জানতে পারেন। আমার তো ইউটিউবে এসে ঘটনা সবসময় বলার দরকার নেই, বাট ঘটনার পেছনের ঘটনা। আপনারা অনেকেই বলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু থাকলেই কি, না থাকলেই কি, সে তো সংসদে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছে। মন্ত্রী পরিষদ অ্যাপ্রুভড একটি ভাষণ রাষ্ট্রপতি পাঠ করেছেন, সেই পাঠ নিয়ে আপনাদের অনেক ক্ষোভ, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি তো সেটা পাঠ করতে সাংবিধানিকভাবে বাধ্য। আপনি হয়তো বলবেন না, তিনি না বললেই পারতেন, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু আমরা যখন বলছি চুপ্পু থাকলেই কি, চুপ না থাকলেই কি, বা চুপ্পুকে আমরা সমালোচনা করছি, গালাগালি করছি, তখন প্রতিপক্ষ কিন্তু চুপ্পুকে আইডেন্টিফাই করতে ভুল করেনি। চুপ্পু যদি তাদেরই লোক হবে, তাহলে শেখ হাসিনা দেশে আসবেন এটা শোনার সাথে সাথে চুপ্পুকে কেন চলে যেতে হচ্ছে? আমরা চুপ্পুকে যেভাবেই মূল্যায়ন করি, বিএনপি সরকার এই ভুলটা করেনি। তারা একটা পথের কাঁটা সরিয়ে রাখলো। এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আমি আমার দর্শকদের ভাবার জন্য অনুরোধ করব। তিনি পদত্যাগ করেছেন, তিনি প্রচন্ড চাপের মুখে ছিলেন। এটা বিএনপির রাজনীতি। এর আগে তারেক রহমানের বাবা, সেই সময় রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়েম, তাকেও অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন, এবং
বিচারপতি আবু সায়েমের একটা বই আছে, অ্যাট বঙ্গভবন লাস্ট পেজ। সেখানে তিনি লিখেছেন যে এক হাতে স্টিক, আরেক হাতে রিভলভার এবং বিছানার চারিপাশে অস্ত্রধারী 8-10 জন। তিনি পদত্যাগ করেছিলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, অথচ তার চেয়ে অনেক বেশি অসুস্থ অবস্থায়ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আগের রাষ্ট্রপতিরা। সুতরাং শেখ হাসিনা ফিরবেন এবং তখন যদি রাষ্ট্রপতি পদে শেখ হাসিনার কেউ থাকেন, তাকে তো আস্থায় নিতে পারেননি তারেক রহমান। সো ইউ আর ফোর্সড টু রিজাইন। ইচ্ছের বিরুদ্ধে তিনি পদত্যাগপত্রে সই করেছেন। সুতরাং আমার পর্যালোচনাটা ছিল ওই অ্যাঙ্গেলে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ডামাডোলের মধ্যে 24শে জুলাই একটি খবর গুরুত্ব পায়নি। সেটি হলো ঢাকার মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে ছাতার মধ্যে থাকা একটি শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করা হয়। এতটাই শক্তিশালী যে বিশেষ সতর্কতা নিয়ে বোমাটি নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারীর গায়ে স্প্লিন্টার লেগেছে। উদ্ধার হওয়া বোমাটির ধরন, এর বিস্ফোরণ ক্ষমতা ও শক্তির কথা আঁচ করতে পেরে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। কারণ বোমাটি শক্তিশালী আইইডি বোমা, যাকে বলা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। বোমায় ব্যবহৃত সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া গেছে এটি বাংলাদেশেই বানানো। পুলিশ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের ধারণা, দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে সূক্ষ্মভাবে এমন ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে এর আগে পাওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলছেন, শক্তিশালী এই বোমাটি রাখা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে, যে কারণে ভয়াবহ একটি সন্ত্রাসী হামলা থেকে ভাগ্যের জোরে বাঁচা গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখন বড় প্রশ্ন হলো, এমন নিখুঁতভাবে ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে কারা বানালো, তাদের উদ্দেশ্য কি? আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ মাওবাদীরা, পাকিস্তানের টিটিপি, আইএস, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং নাইজেরিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপ এই ধরনের আইইডি বোমা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর ক্ষেত্রে ব্যবহার করে। বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, বোমাটিতে যে ধরনের সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, একই ধরনের বিস্ফোরক ও সরঞ্জাম সবশেষ ঢাকার দুটি মাদ্রাসা এবং মিয়ানমার ও সিলেট সীমান্ত থেকে গত কয়েক মাসে উদ্ধার হয়েছে। ঠিক কোন উদ্দেশ্যে আইইডি বোমাটি মেট্রো স্টেশনের নিচে রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, আর তাদের পরের পরিকল্পনা কি, এসবই এখন তদন্ত সংস্থাগুলোর বড় মাথা ব্যথার বিষয়। 20শে জুলাই যখন বাংলাদেশি সংবাদ মাধ্যম আর নেট দুনিয়া দেশটির রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরগরম, সেদিন সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের কাছে একটি ছাতার ভেতর থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা পাওয়া গেছে। প্রথমে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল এটি ছিল ককটেল। bdnews24.com এর 24শে জুলাইয়ের খবরে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার হোসেন মোহাম্মদ ফারাবির বরাত দিয়ে বলা হয়েছিল, মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে ককটেল পাওয়া যায়। পরে অবশ্য ডিএমপির পক্ষ থেকে বলা হয় এটি সাধারণ কোনো হাত বোমা বা ককটেল নয়, বরং এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। চ্যানেল 24 এর সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, মেট্রো রেল স্টেশনের দায়িত্বে থাকা একজন আনসার সদস্যকে এক ব্যক্তি জানায় ছাতার মধ্যে লাইট জ্বলছে। ওই আনসার ছাতাটি হাতে নিলে তার কাছে মনে হয় ছাতাটির ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। তখন তিনি পাশের দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মতিঝিল থানায় এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এই এজাহার থেকে বেরিয়ে এসেছে একটি ভয়ঙ্কর তথ্য। এজাহারে ঘটনার বিবরণীতে গিয়ে লেখা হয়েছে, বোমাটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে। রথযাত্রার শোভাযাত্রাটি যখন এই বোমা পাতা পথ পার হয়ে যাচ্ছিল, তখন পুলিশ এটি ঘিরে রেখেছিল। আর শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে পুলিশ তখন বলেছিল ওইখানে শর্ট সার্কিট হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী উল্টো রথযাত্রার নিরাপত্তায় হোন্ডা মোবাইল কল সাইনে ডিউটিতে নিয়োজিত ছিলেন।
উল্টো রথযাত্রার শোভাযাত্রাটির রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত। সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপির কন্ট্রোল রুমে সেখানে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার কথা জানানো হয়। একটি ছাতার মধ্যে রাখা ওই বোমায় মিটমিট করে আলো জ্বলার কথা বলা হয়। এরপর খবর পেয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে এসআই মুক্তা ও তার সহকর্মীরা 6টা 20 মিনিটে মতিঝিল মেট্রো স্টেশনের জেনারেটর রুমের পাশে উপস্থিত ছাতা বোমা পাওয়ার জায়গাটি ঘিরে রাখেন। সেখানে রথযাত্রার মিছিল উপস্থিত হলে পুলিশ সদস্যরা তাদেরকে শর্ট সার্কিট হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরপর মিছিলটি শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে বলে মামলায় বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বুঝতে না পারলেও পরে তারা বুঝতে পারে বোমাটি সাধারণ কোনো বোমা নয়, বরং এটি শক্তিশালী ও নিখুঁতভাবে বানানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা bdnews24.com-কে বলেছেন, ওটা ছিল একটা পাইপ বোমা, যাকে বলা হয় আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এর ভিতরে 1.5 কেজির মতো সালফার ছিল, আর ছিল প্রচুর তারকাটা ও ধারালো লোহার টুকরো। ব্যাটারি ও সার্কিট জোড়া দিয়ে ডিভাইসটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে কেউ ছাতা খোলার জন্য বোতামটি চাপলে এটা বিস্ফোরিত হতো। তখন লোহা লক্করের টুকরোগুলো স্প্লিন্টার হয়ে আশেপাশের লোকজনকে ক্ষত বিক্ষত করত। বোমাটি যে শক্তিশালী ছিল তা বোঝা যায় ডিএমপির কার্যক্রমে। ডিএমপি বোমা ডিসপোজাল ইউনিট এলাকাটি কর্ডন করে বিস্ফোরণ ঘটিয়েছিল। তা সত্ত্বেও সেই নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারী আহত হয়েছেন। 66 বছর বয়সী মিরাজ আহমেদ নামের ওই ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী। তার বাম চোখে স্প্লিন্টার লেগেছে। পুলিশের সূত্রগুলো বলছে 200 মিটার বা তার বেশি দূরত্বে স্প্লিন্টার গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ভয়াবহ এক বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে, কারণ বোমাটি এমন ভাবে ইম্প্রোভাইজড ছিল যাতে যে কেউ ছাতা খোলার বাটনে পুশ করলে বোমাটি বিস্ফোরিত হতো। তখন লোহার টুকরাগুলো স্প্লিন্টারের মতো চারদিকে ছিটকে আশেপাশের মানুষকে গুরুতর আহত বা নিহত করতে পারত। তাছাড়া ছাতার মধ্যে বোমাটি যেখানে ছিল তার কাছেই ছিল মেট্রো স্টেশনের জেনারেটর রুম। এতে আরো বড় রকমের বিপদেরও আশঙ্কা ছিল। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, উল্টো রথযাত্রাকে টার্গেট করে সেখানে বোমাটি পাতা হয়েছিল বলে তারা ধারণা করছেন। সেটি আগেই শনাক্ত করতে পারে বড় বিপর্যয় এড়ানো গেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্ব পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যে বোমাটি সেখানে পাতা হয়েছিল। এখানে দুটো প্রশ্ন উঠে আসে। এক, এই ধরনের আইইডি বোমা আসলে কতটা শক্তিশালী? আর 2, বাংলাদেশে এমন বোমা কারা বানায়? বিস্ফোরক অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, মামলার এজাহারে যেসব আলামতের কথা পুলিশ উল্লেখ করেছে সেগুলো দেখে বোঝা যায় বোমাটি বাংলাদেশেই বানানো। কারণ মামলার এজাহারে সানলাইট ব্যাটারির মতো কিছু দেশীয় সামগ্রীর কথা উল্লেখ আছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে জিআই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি, বিয়ারিং এর বল পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে পুলিশ। বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত ডিভাইসে পাওয়া 1.5 কেজি সালফার পাইপের 2 প্রান্ত পেঁচানো ক্যাপ বা শক্ত সিমিং দিয়ে বন্ধ ছিল। সে কারণে ছাতার বাটনে পুশ করলে এটি যখন বিস্ফোরিত হতো তখন প্রচন্ড বেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শত শত ধারালো স্প্লিন্টারে পরিণত হতো। আর এই ধরনের ইম্প্রোভাইজড বোমায় অসংখ্য ছোট ছোট বেয়ারিং এর বল ব্যবহার করা হয়, যেগুলো বিস্ফোরণের সময় বুলেটের মতো কাজ করে। তাছাড়া স্বাভাবিক বিস্ফোরণ ঘটলে মেট্রো স্টেশনের কাজগুলো এতটা ক্ষতিগ্রস্ত হতো যে সেগুলো তখন স্প্লিন্টার হিসেবে কাজ করত। একাধিক সংস্থার কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই ধরনের সূক্ষ্মভাবে আইইডি বোমার ব্যবহার আগে দেখা যায়নি। সিআইডির কর্মকর্তারা বলছেন, এর আগে 3 বার আইইডি বোমার নজির তারা পেয়েছেন। প্রথমে 2005 সালের 17 আগস্ট সারা দেশের 63টি জেলায় একযোগে 450 স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। তবে সেগুলো ছিল মূলত কম ঘনত্বের সাধারণ টাইম ডিটোনেটিং ডিভাইস। এরপর 2016 সালে
হলি আর্টিজান হামলার পর সেখানে 90 জেএমবি বা আইএস সমর্থিত গোষ্ঠীগুলো জিআই পাইপ, বৈদ্যুতিক ইগনেটর এবং ক্ষুদ্র ধাতব বিয়ারিং বলের কার্যকর সমন্বয়ে পাইপ বোমা বানাতে শুরু করে। 2021 সালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, গুলিস্তান এবং বিভিন্ন পুলিশ বক্সে সব হামলা চালানো হয়েছিল, সেখানেও আইইডি বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু মতিঝিলের আইইডি বোমাটি একেবারেই ভিন্ন কৌশলে বানানো। বিশেষজ্ঞরা বলছেন ভারতের মাওবাদী, মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স ও আরাকান আর্মি, পাকিস্তানের টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এই ধরনের বোমা হামলা চালিয়ে থাকে। ভারতের নাগাল্যান্ড ও মণিপুরে, পাকিস্তানের পেশোয়ারে এবং নাইজেরিয়াতে গত 1 মাসে আইইডি বোমা হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার বৈশ্বিক জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের নজর এড়াতে হর হামেশাই বস্তুর ছদ্মবেশে বোমা ব্যবহার করে। এগুলোকে বলা হয় বডি ট্র্যাপড আইইডি বোমা। জঙ্গিরা ঘরের দৈনন্দিন জিনিসপত্র, প্রেসার কুকার, পানির বোতল, খেলনা, এমনকি ছাতার মতো দেখতে বস্তুর ভিতরে আইইডি তৈরি করে ফেলে রাখে এবং বিস্ফোরণ ঘটায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে কারা এই ধরনের বোমা বানালো? সামরিক বাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এবং তাদের সহযোগী জঙ্গি দলগুলো সশস্ত্র বাহিনীর বিপক্ষে প্রেসার প্লেট আইইডি এবং ট্রিপওয়ার আইইডি ব্যবহার করে। মতিঝিলের বোমাটিতে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, একই ধরনের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস চলতি বছরের এপ্রিলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ উদ্ধার করেছিল। আবার গত বছরের 26শে ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বিস্ফোরণের ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে 400 লিটার তরল রাসায়নিক ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল আইএস মতাদর্শী উগ্রপন্থী সংগঠন 90 জেএমবি সদস্য শেখ আলামিন ছিলেন মাদ্রাসাটির পরিচালক। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা সহ এর আশেপাশের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে অন্তত 7টি মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, কেরানীগঞ্জের ওই মাদ্রাসা থেকে একই ধরনের বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মজার ব্যাপার হলো, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আলামিন ও অলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। পুলিশের একাধিক সংস্থার কর্মকর্তারা মনে করেন, 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জঙ্গি সংগঠনের অনেক সদস্য কারাগার থেকে পালিয়ে যান, অনেকে জামিনেও মুক্ত হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, জামিনে মুক্ত হওয়ার পর 90 জেএমবির এই দল বোমা ও বিস্ফোরক মজুত করা শুরু করে। কেরানীগঞ্জের বিস্ফোরণের ঘটনায় বিষয়টি প্রকাশ পায়। পরবর্তী সময় আরো 2টি বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনায় এই উগ্র গোষ্ঠীকে নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরো স্পষ্ট হয়। তাছাড়া বাংলাদেশের জঙ্গিদের একটা গ্রুপ কুকিচেনের অধীনে প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু 24 আগস্টের পর পুলিশের যে অবস্থা, তাতে জঙ্গিদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগ আমলে পুলিশের 2টি বিশেষায়িত ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ছিল, কিন্তু 24 আগস্টের পর সেগুলো নাম সর্বস্ব সংস্থায় পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসে এই দুটো এক করে একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছে। এমন পরিস্থিতিতে একেবারে নিখুঁত কায়দায় কিন্তু শক্তিশালী এমন ইম্প্রোভাইজড বোমার যে অশনির সংকেত পাওয়া গেল, তা ঠেকানো যাবে কিভাবে? এখন এ পর্যন্ত সবাই ভালো। শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছি, আমি যতটা বুঝেছি তার মনোবল দৃঢ় রয়েছে, তিনি আত্মপ্রত্যয়ী, তিনি বিশ্বাসী, বাংলাদেশ নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে এবং বাংলাদেশকে তার ঋতগৌরব পুনরুদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনার স্থানে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য তার পরিকল্পনা গ্রহণ করছেন। তার ভিতরে কোনো রকম শঙ্কা, কোন রকম আতঙ্ক অথবা তিনি কোনোভাবে বিধ্বস্ত হয়েছেন এ জাতীয় কোনো পরিস্থিতি দৃশ্যমান হয়নি। এক কথায় বলতে পারি, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে সুস্থ আছেন, বরং তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তিনি পরিকল্পনা গ্রহণ করছেন এবং প্রতিনিয়ত তিনি কাজ করছেন কিভাবে বাংলাদেশকে এই যে জঙ্গি স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র সংবিধান লঙ্ঘন করে বাংলাদেশের ধারাবাহিকতা যে বিঘ্ন করেছে, এর থেকে কিভাবে উত্তরণ করা যায় সেজন্য তিনি দিনরাত কাজ করছেন, এটা আমার বিশ্বাস।
না, যে আসলে অনাস্থার একটা জায়গা চলে আসছে, যেমন আমি যেহেতু পেশায় শিক্ষক, ওই বিষয়টা আমার খুব বেশি আমার মানে টেনশন। যেমন শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্ক, আপনারা যেটা দেখে এসেছেন, আমরাও যেটা দেখে এসেছি, মানে আমাদের পর্যন্ত ছিল বা তার পরেও ছিল, সেই শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। সেই আস্থার জায়গা ফিরে আসার জন্য আইন অঙ্গনে যেটা ঘটেছে, মানে আমরা সবসময় জানি যে কোর্ট হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা, সে যেই হোক। আপনি তখনই খুনি যখন আপনার আদালত কর্তৃক আপনার সেই বিচারে আপনি খুনি প্রমাণিত হবেন, তখন। তার আগ পর্যন্ত কিন্তু আমরা ধরে নিব যে আপনি নিরপরাধ, আপনি অভিযুক্ত, কিন্তু তখন যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে সেই রায় না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বলতে পারি না। বাট সেখানে আমরা দেখেছি যে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে মব সন্ত্রাস, সেখানে যেভাবে মারধরের শিকার, আহত করে ফেলা। তো এই জায়গায় যে আস্থার জায়গা, আদালত কি আবার ফিরে পাবে, বা এই বিষয়ে আমাদের প্রিয় নেত্রীর আসলে সেই হোমওয়ার্ক বলেন, বা আপনারা যারা আছেন আপনারা কি কাজ করছেন কিনা? দেখুন, বাংলাদেশে এখন স্বাভাবিক কোনো ব্যবস্থা বিদ্যমান নেই। আইনের শাসন নাই, প্রশাসনিক ব্যবস্থা নাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা নাই, এবং নিয়মের অধীনে যা কিছু করার তার কোনো কিছুই বিদ্যমান নাই। শেখ হাসিনাকে যখন ক্ষমতা থেকে সরানো হয় তখন কিন্তু প্রক্রিয়াটা ছিল গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় ছিল, এবং সেটা সাংবিধানিক প্রক্রিয়ায়। সেই সরকারকে যে প্রক্রিয়ায় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উচ্ছেদ করা হয়, সেটা ছিল দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের একটা সফল মঞ্চায়ন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণ করাতে সক্ষম হয়, বিপুল পরিমাণে বিদেশি এবং দেশি অর্থ বিনিয়োগ করা হয়। শুধু তাই না, এর সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন এদের ভিতরে একটা অংশকে অকার্যকর বা বিশ্বাসঘাতকে রূপান্তরিত করা হয়। রাজনৈতিক শক্তিকে সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে দাঁড় করিয়ে সাম্প্রদায়িক এবং উচ্ছৃঙ্খল শক্তিকে শক্তিশালী করা হয় প্রশাসনিক, বিদেশি, আর্থিক বিভিন্ন বলয় থেকে। এর মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হয়। তার ধারাবাহিকতায় কিন্তু প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে শারীরিকভাবে আঘাত করা হবে, তাদের বাড়িতে হামলা করা হবে, সুপ্রিম কোর্টে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এমনি হুমকি দেওয়া হয়। সেই হুমকি শুধু না, ফিজিক্যালি সেখানে উপস্থিত হয় মবরা, আর তাকে পৃষ্ঠপোষকতা দেয় সেই সময় অবৈধভাবে ক্ষমতা দখল করা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আসিফ নজরুল এবং প্রশাসনের অন্যান্য ব্যক্তিরা। এভাবে বিচার ব্যবস্থাকে আজ্ঞাবহ করা হয়। পরবর্তীতে একদিনে একটা নোটিশ দিয়ে 18 জন সিনিয়র বিচারককে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসরে পাঠাবার আইন, যেটা বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের বিপুল সংখ্যক বিচারপতিদেরকে, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন, তাদেরকে কাউকে জোর করে পদত্যাগে বাধ্য করা, কাউকে অপসারণ করা, কাউকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, এভাবে গোটা বিচার বিভাগকে পুরোপুরি মব সংস্কৃতির অধীনে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এখনো বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। চট্টগ্রামে, কক্সবাজারে, বরিশালে, ঢাকায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিচারকদের আদালত প্রাঙ্গণই অপমান করা হচ্ছে। বিচার অঙ্গনে নিয়ে যাওয়া গ্রেফতারকৃত রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেনদেরকে কোর্ট অঙ্গনে মারধর করা হচ্ছে। যে নৈরাজ্য বাংলাদেশ তো দূরের কথা, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইতিহাসে ঘটেনি। অর্থাৎ বিচার বিভাগের কাস্টডিতে নিয়ে যাওয়া মানুষদেরকেও ফিজিক্যালি সেখানে অ্যাসল্ট করা হচ্ছে, এবং আদালত কোনো প্রতিকার দিতে পারছেন না। বিচারক কোনো কথা বললে পরের দিন তাকেই সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ টোটাল জুডিশিয়ারিটা কন্ট্রোল বাই দি এক্সিকিউটিভ, এবং এক্সিকিউটিভ কন্ট্রোল বাই দি মব, অর্থাৎ উচ্ছৃঙ্খল গোষ্ঠীর দ্বারা কন্ট্রোল। আইন শৃঙ্খলা বলতে যেটা বোঝায় পুলিশ এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তো বাংলাদেশের প্রায় 400টি থানা পুড়িয়ে দেওয়া, পুলিশকে হত্যা করা, পুলিশদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে বিচার করা যাবে না, এমন একটি সংস্কৃতি করে রাস্তাঘাটে সর্বত্র
এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হচ্ছে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, এরকম ভাবে। অর্থাৎ সেখানে নাই। বিচার ব্যবস্থার বাইরে যদি আমরা দেখি, ইলেকশন কমিশনটাকে নিজেদের ইচ্ছা মতো গঠন করা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনকে নিজেদের ইচ্ছা মতো গঠন করা হয়েছে, মানবাধিকার কমিশনকে নিজেদের মতো গঠন করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের একই বিধ্বস্ত অবস্থা। অর্থাৎ কনস্টিটিউশনাল যে কয়টা বডি ছিল, সমস্ত বডিকে ইচ্ছা মতো ব্যবহার করে সাংবিধানিক বা আইনের শাসনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা ক্ষমতা দখল করলেন তারা শপথ নিলেন যে আমরা সংবিধানকে সমুন্নত রাখবো, কিন্তু তারাই সংবিধানের পরিপন্থী অবস্থানে গেলেন। কিভাবে? যে আমাদের সংবিধানে সরকার কিভাবে হবে তা লেখা আছে, সেই সরকারের বিধিবিধানের পরিপন্থীতে একটা অন্তর্বর্তীকালীন সরকার নামক একটি ব্যবস্থা আমরা দেখলাম। আমি প্রায় 40 বছর আইন পেশায় আছি, আমি একজন সিনিয়র লয়ার, আমি আইনজীবীদের নেতা ছিলাম। কনস্টিটিউশনে যেটা নাই সেটা করা যাবে না। সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 7 এর সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে এই সংবিধানে যা নাই তা করা যাবে না, কারণ এই সংবিধানটা হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। তো সেখানে সংবিধানে যে সরকার ব্যবস্থা নাই, তেমন একটি সরকার, আজগুবি কাল্পনিক একটা সরকার তৈরি করা হলো, এবং সেখানে দায়িত্ব দেওয়া হলো যাদেরকে, তারা কেউ জনগণ কর্তৃক নির্ধারিত না। আবার সংসদটাকে ভেঙে দেওয়া হলো অবৈধভাবে। অর্থাৎ সংসদ ভাঙতে গেলে আমাদের সংবিধানে বলা আছে, হয় সংসদ নেত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী গিয়ে রাষ্ট্রপতিকে বলবেন এই সংসদ ভেঙে দেন, তাকে ফিজিক্যালি বলতে হবে লিখিতভাবে, অথবা সংসদের মেয়াদ শেষ হতে হবে, অথবা সংসদ নেতা তার কার্যকাল শেষ হয়ে যাবে। এই 3টি গ্রাউন্ড হতে পারে, এই 3টির একটি গ্রাউন্ড না। শেখ হাসিনা সংসদ ভাঙতে বলেন নাই, সংসদের মেয়াদ শেষ হয় নাই, শেখ হাসিনার এমপিশিপটা সেটা সিজ হয় নাই, হঠাৎ করে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে সংসদ ভেঙে দেওয়া হলো। আবার ধরুন, আমি কথার কথা যুক্তির খাতির ধরলাম যে সংসদ ভেঙে দিল, সংসদ ভাঙার কতদিন পরে আরেকটি নির্বাচন হবে সেটা লেখা আছে, সেই পিরিয়ডের ভিতর কোনো নির্বাচন হলো না। একটা ইলেকশন কমিশনকে গঠন করতে পারবে, আইনে লেখা আছে কনস্টিটিউশনাল বডি কর্তৃক ইলেকশন কমিশন নির্ধারিত হবে। ইনুস ইলেকশন কমিশন গঠন করলো, যে ইনুস নিজেই ছিল সম্পূর্ণ অবৈধ। তো অবৈধ ব্যক্তি কর্তৃক গঠিত ইলেকশন কমিশন সেটাও ছিল অবৈধ, সেই ইলেকশন কমিশন কর্তৃক অনুষ্ঠিত নির্বাচন সেটাও ছিল অবৈধ। অর্থাৎ ইউনুস অবৈধ, ইউনুসের দ্বারা গঠিত ইলেকশন কমিশন অবৈধ, সেই ইলেকশন কমিশন কর্তৃক সংগঠিত নির্বাচন সেটা ছিল অবৈধ। তাহলে সেই নির্বাচনে যে সরকার, সেটাকে আমরা বৈধ বলার মতো কোনো অবস্থা নেই। ফলে এই যে আমি ক্রোনোলজিক্যাল ঘটনাটা বললাম, এই সবটাই কিন্তু আমার মন গড়া বা রাজনৈতিক কারণে বলছি না, এটা আমার সংবিধানে যেটা বলা আছে আমি সেই জায়গা থেকে বলছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ দিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে নতুন আঙ্গিকে সাজানো হলো। এখন আমাদের সংবিধানের আর্টিকেল 93 তে বলা আছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে পারবেন? যখন সংসদ সেশনে থাকবে না অথবা জরুরি প্রয়োজন হবে, তবে দিয়ে 3টি দফা লেখা আছে। সংবিধানে যেটা নাই এমন কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না। দ্বিতীয়, সংসদ যে আইন তৈরি করতে পারবে না তেমন কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। চতুর্থত, কনস্টিটিউশনাল ডিক্রামের বাইরে যেতে পারবেন না। তা আমাদের রাষ্ট্রপতিকে এই অধ্যাদেশ জারি করতে হলে একটা অথরিটি অনুরোধ করতে হবে, সেই অথরিটিকে নির্বাচিত একটা বডি, তা নির্বাচিত বডি তাকে অনুরোধ করেন নাই। আর যে আইন সংসদ পাশ করতে পারবে না, যে আইন সংসদে মানে কনস্টিটিউশনে নাই, তেমন একটা অধ্যাদেশ তাকে জারি করে দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে যেখানে, সেই জায়গায় যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করেছিল যারা, অর্গানাইজ করেছিল যারা, তাদের বিচারের প্রক্রিয়া করা হলো। অর্থাৎ জুডিশিয়ারির লিগ্যাল যে ফ্রেমটাকে, সেই ফ্রেমটাকে সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী ভাবে রাষ্ট্রপতিকে বাধ্য করে সেটা করা হলো। এই যে ছোট্ট কয়েকটা উদাহরণ দিয়ে বললাম যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডার্ড স্ট্যাটাস নাই। তৃতীয় আসেন, আপনি একজন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলর হয় বা হেডমাস্টার হয়, প্রিন্সিপাল হয়, অথবা গভর্নিং বডি যারা নেতৃত্বে আসে, তারা কিন্তু একটা প্রক্রিয়ার ভিতর থেকে আসে, এবং আইনে লেখা আছে যে একটা গভর্নিং বডিকে বা একটা সিনেটকে
বা সিন্ডিকেটকে যদি বাতিল করতে হয় কি কি রিজন থাকতে হবে, সেই রিজনের পরে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। একটা ভিসি কে যদি রিমুভ করতে হয় তার বিরুদ্ধে এলিগেশন থাকতে হবে। একটা প্রিন্সিপাল হেডমাস্টারকে যদি রিমুভ করতে হয় এলিগেশন থাকতে হবে, সেই এলিগেশনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কোনো কিছু না করে রাতারাতি দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, ভিসি, স্কুলের, কলেজের গভর্নিং বডি সব সরিয়ে দিয়ে ইচ্ছা মতো লোক বসানো শুরু হয়ে দিল। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে টোটালি তাদের যা ইচ্ছা সেভাবে তাকে করলো। এরপর দেখবেন যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়, সেটা মেয়র, এমপি, সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাদেরকে তো নির্বাচিত হওয়া একটা আইনের মাধ্যমে। তাদের রিমুভ করার বিধান আছে। যদি কারোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, তিনি ওই প্রতিষ্ঠানের পরিপন্থী কাজ করেন বা রাষ্ট্রদ্রোহিতা কাজ করেন বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সেই ক্ষেত্রে দেখা গেল একদিনের একটা নোটিশ দিয়ে দেশের সমস্ত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়নের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সবাইকে একসঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ আইনের কোনো বালাই নাই, যা ইচ্ছা তাই করছে। এই জন্য বলছি দেশে আইনের শাসন নাই, আর সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত। বরং তারেক রহমান ক্ষমতা এসে তিনি নতুন করে তার দলীয় ক্যাডারদেরকে, যা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন করে নাই, শেখ হাসিনা সরকার তো দূরের কথা, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ সরকারও করে নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকদের বসিয়ে দিচ্ছে। দেখা গেল বন শিল্প কর্পোরেশন চেয়ারম্যান পদে বসিয়ে দেওয়া হচ্ছে বিএনপির এক লোককে, বরেন্দ্র ভূমিতে চেয়ারম্যান হিসেবে বসিয়ে দেওয়া হচ্ছে এক লোককে। অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠানকে আর কি দলীয়করণ করে বাংলাদেশের একটা ডিসিপ্লিন যেটা ছিল। এরপর আসেন ব্যুরোক্রেসিতে যারা চাকরি করতে করতে একটা জায়গায় পৌঁছায়, সেই সব লোককে বাদ দিয়ে 20 বছর আগে যারা বাড়িতে চলে গেছে তাকে এনে কাউকে জনপ্রশাসনের সচিব, কাউকে মুখ্য সচিব এভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। শুধু এই জায়গায় কি তা না, পুলিশ ডিপার্টমেন্টে 9 বছর আগে বাড়ি চলে গেছে তাকে এনে আইজি পদে বসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ গোটা দেশের কোনো ব্যবস্থা বলতে কিছু নাই। এই অবস্থায় মানুষ হাফ ছেড়ে বাঁচার জন্য মনে করতেছে একটা ডিসিপ্লিনকে যদি ফিরিয়ে আনতে হয়, দেশকে যদি আস্থায় নিয়ে আসতে হয়, অর্থনীতির চাকাকে যদি ঘুরাতে হয়, শিল্প প্রতিষ্ঠান প্রায় 200 শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অসংখ্য বেকারত্ব, তাদেরকে যদি ফিরাতে হয় তাহলে একজন স্টেটমেন্ট দরকার। সেই স্টেটমেন্টটা শেখ হাসিনা। 350 শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এই জন্য বলছি যে না, আমি গার্মেন্টস এর কথা বললাম। এই সব মিলে মানুষ এখন মনে করতেছে যে বাংলাদেশটা একেবারে খাদের ভিতর পড়ে গেছে। এখান থেকে যদি তুলতে হয় তাহলে একজন স্টেটসম্যানের দরকার, যে স্টেটসম্যানটা ইন্টারন্যাশনালি উন্নয়নের জাদুকর হিসাবে চিহ্নিত হয়েছিলেন। সেই স্টেটমেন্টটা হচ্ছে শেখ হাসিনা, যার বিকল্প নাই। মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছিল, টেলিভিশনে টক শো করে গলা ফাটিয়ে দিত, তারা এখন বলতেছে যে আমরা ভুল করেছিলাম, আমরা আহম্বকের কাজ করছি। কেউ কেউ তো বলতেছেন যে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছি। শেখ হাসিনাকে দেশে আনা দরকার, এই দেশটাকে বাঁচাতে হলে, এই দেশটাকে আবার মেইন স্ট্রিমে আনতে হলে। না, তাহলে 5ই আগস্টের পর থেকে যত প্রজ্ঞাপন, যত যা কিছু সবকিছু অবৈধ। আমি আইনজীবী হিসাবে আমার 40 বছরের আইনের অভিজ্ঞতার আলোকে বলবো, ভয়েড ইনএবিশিও একটা শব্দ আছে আইনে। অর্থাৎ যার গোড়ায় অবৈধ তার দ্বারা ধারাবাহিকভাবে সবকিছু অবৈধ। তো ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট ছিল অবৈধ, অ্যাপয়েন্টমেন্ট অবৈধ হলে তিনি অবৈধ, তার দ্বারা কৃত সকর্ম অবৈধ, সেই কৃতকর্মের যে ফল সেগুলো অবৈধ। অর্থাৎ কনসিকুয়েন্স যদি দেখা হয়, লিঙ্ক অফ চেইন দেখা হয়, তাহলে আগাগোড়া সবকিছু অবৈধ। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় বা তাদের যে ক্ষমতা সেটা যদি আবার ফিরে পায়, তাহলে কি এই অবৈধ যে কর্মকাণ্ডগুলো এগুলো সব বাতিল হয়ে যাবে? না, আমি একটা উদাহরণ দিয়ে দেখি। পাকিস্তানে আসমা জিলানি, সম্ভাবনা আছে কিনা, সুযোগ আছে কিনা, আমি সেটা বলছি যে আসমা জিলানি মামলায় বিখ্যাত রায় আছে যে ইয়াহিয়া খানদের ক্ষমতা দখল বৈধ না। বাংলাদেশে অবৈধ প্রক্রিয়ায়, মানে সাংবিধানিক বিধিবিধানের পরিপন্থীতে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, আবু সাদাত মোহাম্মদ সাইমের ক্ষমতা গ্রহণ, মোস্তাকের ক্ষমতা গ্রহণ, এরশাদের ক্ষমতা গ্রহণ, এগুলোকে বৈধতা দেওয়ার জন্য সংবিধানের 2টা সংশোধনী করা হয়, 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী। আমাদের সুপ্রিম কোর্ট বলল যার আইনেই এখতিয়ার নাই ক্ষমতা দখল করার, তিনি ক্ষমতায় বসে যা যা করছেন সব অবৈধ। ফলে ওই যে এরশাদ
এবং জিয়াউর রহমান যে 2টি আইন করেছিল তাদের দায় মুক্তির জন্য, সেই 2টি আইন অবৈধ হয়, তাদের কৃতকর্মকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে সঙ্গত কারণে ইউনূসের ক্ষমতা দখল থেকে শুরু করে তার ধারাবাহিকভাবে যা কিছু হয়েছে, যেমন 75-এ 16ই আগস্ট থেকে 1989 সালের 6 এপ্রিল পর্যন্ত অবৈধ প্রক্রিয়া কৃতকর্মকে যেমন সুপ্রিম কোর্ট অবৈধ বলছে, আগামীতেও টুডে আর টুমরো এই যে ইউনূসীয় জামানা এবং তার ধারাবাহিকতার ঘটনায় যা কিছু হবে, এগুলো নিশ্চিতভাবে অবৈধ ঘোষিত হবে। আপনার অভিজ্ঞতা কি মনে হয়? এই যেমন দেখেন প্রাকৃতিক দুর্যোগ, প্রথমে ইউনূসের সময় আমরা দেখলাম ফেনী টেনি ওই জায়গাগুলোতে, এখন আবার চিটাগাঙে, এবং অসংখ্য মানুষের কিন্তু মারা গেছে। শুধুমাত্র যে তারা পানিতে ডুবে গেছে, মানে ফসলের ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে তা না, এটাও কিন্তু আমরা দেখিনি। আমরা যে গত 16 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের শাসনামল দেখলাম, এটা একেবারেই আমাদের কাছে নতুন। বা এই বিষয়ে যদি আপনি বলেন যে এই যে এইরকম ভাবে কলাপস করার সবকিছুর কারণটা কি? এর সবকিছু কারণটা হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ থাকা যদি প্রশাসনিক কাঠামো না থাকে, জনগণের কাছে অ্যাকাউন্টেবল কাঠামো না থাকে, তাহলে তারা কারোর জন্য কিছু করবে না। ইউনূস লম্বা লম্বা বক্তৃতা দিয়ে বললো সারা বিশ্বের থেকে লোক চলে আসবে। এই বদমাশটা করলো, নিজের যত দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিয়ে গেল। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তার কাছে যে ট্যাক্স পাবে সেই ট্যাক্সের টাকাটা ফাঁকি দিল। এই ধারাবাহিকতা তো অব্যাহত রয়েছে। পার্লামেন্টে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইউনূস আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আবার এই সরকার আসার পরে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে বরং বিদেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, রাষ্ট্রের জন্য ক্ষতিকর চুক্তিটাকে এরা আবার বৈধতা দিয়ে দিচ্ছে। এই জন্য অনেকে বলে এই সরকার হচ্ছে ইউনূসের এক্সটেনশন। ইউনূসের যে 18 মাস, সেই 18 মাসে মানুষের কল্যাণে কাজ করার চেয়ে ইউনূসের কাজ ছিল নিজের কল্যাণে কাজ করা। ফলে মানুষের প্রাকৃতিক দুর্যোগে কি হলো, কৃষক তার পুনর্বাসন পেল কিনা, সাবসিডি পেল কিনা, কীটনাশক পেল কিনা, প্রাকৃতিক দুর্যোগে তার পাশে কোনো কিছু আসলো কিনা, এটা ওর কাছে মুখ্য না। ওর ডিজিটাল প্ল্যাটফর্মের লাইসেন্স নিতে হবে, ওর ম্যান পাওয়ারের লাইসেন্স নিতে হবে, ওর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিতে হবে, ওর প্রতিষ্ঠান আগামী 5 বছর ট্যাক্স দিতে পারবে না এই আইন করাতে হবে, ওর বিরুদ্ধে দায়ের করা 11টা দুর্নীতির মামলার কোনো বিচার করা যাবে না। ও টোটালটা করেছে নিজের জন্য, দেশের জন্য না। আর তারেক রহমান ক্ষমতায় এসেছেন অল্প দিন, কিন্তু তার ভিতরে কোনো প্রত্যাশা তিনি জন্ম দিতে এখনো পারেননি। না, আমরা দেখছি যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, খুব একটা পিকনিক মোডে আছেন, এবং তার মাথার মধ্যে স্বাস্থ্য নেই, তার মাথার মধ্যে তার স্ত্রী আছেন, উনি নিজেই বলেছেন। যার ফলে হামেজা শিশু মৃত্যু এটা যে থামছে না, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আমাদের অগ্রগতি নেই, বা আমরা দেখছি না যে এটা থামার জন্য সেরকম উনি কিছু করেছেন। ইভেন কোভিডে যে আওয়ামী লীগের কার্যক্রম, যার ফলে আপনার কোভিডে মৃত্যুর হার এত কম ছিল বাংলাদেশে, সেটা ফলো করলে কিন্তু হামের এই শিশু মৃত্যুর পরিত্রাণ পেত বাংলাদেশ। আবার ডেঙ্গু মৌসুমও শুরু হয়েছে, ডেঙ্গুতেও মারা যাচ্ছে সে একইভাবে। আসলে এই যে ধরেন ইউনূসের সাথে তারেকের, ইউনূসের তো কোনো রাজনৈতিক দল ছিল না প্রথম থেকেই। আমরা জানি যে বিদেশি রাষ্ট্র কর্তৃক তাকে আসলে প্রেরণ করা হয়েছিল, বা এর আগেও কিন্তু প্রেরণ করার চেষ্টাও করা হয়েছিল। তারেক রহমান তো ব্যাপারটা, উনি ওরকম নন, ওনার একটা রাজনৈতিক দল আছে, ওনার মা দীর্ঘদিন রাজনীতি করেছেন বাংলাদেশে, এর আগে উনিও করেছেন। সো উনার ভেতরে আমরা একই সেই ইউনূসের প্রতিফলন কেন দেখতে পাচ্ছি এখন? এখানে আমি একটু দ্বিমত পোষণ করি, সেটা হচ্ছে তারেক রহমান কিন্তু গতানুগতিক রাজনীতিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হননি। বিদেশের যে মেটিকুলাস ডিজাইন ছিল যে আওয়ামী লীগকে সরাতে হবে, শেখ হাসিনাকে ধ্বংস করতে হবে, প্রয়োজনে মেরে ফেলতে হবে, যেটা ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে নিজে অ্যাডমিট করছেন যে নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, ইট ওয়াজ থ্রু এ মেটিকুলাস ডিজাইন। এবং তার যারা সিপাহসালার তারা বাংলাদেশে বলছে যে আমরা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনাকে টার্গেট করেছিলাম। সেই ধারাবাহিকতায় ইউনূসেরই এক্সটেনশন হচ্ছে তারেক সরকার। আমি বলবো তারেক সরকারের মেয়াদ অল্প দিন, তিনি কতটা দেখাতে পারবেন সেটা এখনো অনেক বিষয়গুলি নিয়ে আলোচনা করার মতো ম্যাচিউরড স্টেজ না আসলেও, তার অতীতে যারা ছিল, অর্থাৎ আমি শেখ হাসিনা আমলের কথা বলি, আমি মহামারী কোভিডের সময় মন্ত্রী ছিলাম। আমাদেরকে সেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি সময় নির্বাচনী এলাকায় চলে যেতে হতো, গোটা ডিস্ট্রিক্টের দেখভাল করতে হতো। যখন কোভিডের টিকা আবিষ্কার হয়নি
তখন কোভিডের টিকা আবিষ্কার হলে অ্যাডভান্স যাতে কিনতে পারি সেই বুকিং দেওয়ার মতো দূরদর্শী রাষ্ট্রনায়ক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো তারেক রহমানের নেই। ফলে হামের ঘটনা তো ছোট্ট ঘটনা, হামের চেয়ে ভয়ঙ্কর কোভিড যেটা ছিল, সেটা কি রোগ, কোথাতে আসছে, উপাদান কি কেউ জানতো না, সেটাকে কিন্তু বাংলাদেশ মোকাবেলা করতে পেরেছে। আর হামের যে ব্যর্থতা, ইউনূসের ব্যর্থতা, সেই ব্যর্থতার উপরে আদালতে মামলা করতে গেলেও কিন্তু সেই মামলা গ্রহণ করা হয় না। অর্থাৎ বর্তমান সরকারের নিশ্চয়ই ইঙ্গিত রয়েছে, সে কারণে ইউনূসদের ব্যবস্থা নেওয়া হয় না। কারণ ইউনূস লন্ডনে এসে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করে তারেক জিয়াকে নেক্সট সাকসেসর করার সমস্ত প্রক্রিয়া করেছেন। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, তারেক জিয়া একটা রাজনৈতিক দলের নেতা, উনি বাংলাদেশে গেলেন। আন্ডার what capacity, under what law, under what protocol, under what warrant of presidents তারেক জিয়াকে প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল দিয়ে, সেনাবাহিনী এসএসএফ দিয়ে, তাকে সমস্ত নিরাপত্তা দিয়ে, তাকে সেখান থেকেই অনেকটা ডিসগাইজে প্রধানমন্ত্রীর মতো করিয়ে নিয়ে যাওয়া হলো? কোন আইনে, কোন বিধানে? বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে, তাদের না কেন? এই জন্য অ্যাকচুয়ালি তারেক জিয়া ইউনূসের সরকারের কন্টিনিউশন। কাজী তিনি সেই ধারাবাহিকতার ভিতরে আছেন। দেশে ফেরার মাত্র 59 দিনের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসতে পেরেছেন। এটা একটা মেটিকুলাস ডিজাইনের ধারাবাহিকতায় তিনি বসেছেন। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করাটা যুক্তিসঙ্গত হবে না। মানে নির্বাচনটা ছিল আসলে একটা আইওয়াশ। নির্বাচন কোথায়? জামাত বলতেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বিএনপির নেতারা বলতেছে যে জামাতের আমির হেরে গেছিল, ইঞ্জিনিয়ারিং করে তাকে জিতানো হয়েছে। দুই পক্ষই বলতেছে নির্বাচন হয় না, ইঞ্জিনিয়ারিং হয়েছে। কাজে আমি তো নির্বাচন দেখি না। তারপর দেশের বৃহত্তম অংশ মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় না। যেমন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের যে স্ট্রিমটা, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, জাসদ বাসদ ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি, কাউকে তো নির্বাচন করতে দেওয়া হয়নি। ফলে দেশের বৃহত্তম অংশকে নির্বাচনে বাড়িতে রেখে সমঝোতার ভিত্তিতে তুমি বিরোধী দল, আমি সরকারি দল, এটা কোনো নির্বাচন হয়নি, এটা একটা ভাগাভাগি হয়েছে। এটাকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে নির্বাচন সেই হিসাবে সংজ্ঞায়িত করা যায় না। তাহলে এই যে যে পরিস্থিতি ঘটলো জুলাই আগস্টে, আপনারা এত লম্বা সময় ক্ষমতায় ছিলেন, মানে আওয়ামী লীগ এত লম্বা সময় ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারপরও এই মেটিকুলাস ডিজাইনের কিছুই ধরতে না পারা, এটা তো আপনাদের ব্যর্থতা, স্বীকার করেন? মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ শক্তি, আওয়ামী লীগের সভানেত্রী। তিনি 45 বছর আওয়ামী লীগের সভানেত্রী, অভিজ্ঞতার ভান্ডার তার সমৃদ্ধ। তিনি দীর্ঘকাল যাবত বলে আসতেছিলেন ষড়যন্ত্র চলছে, ইউনূসের নেতৃত্বে একটি বিদেশি রাষ্ট্র আমাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চায়। আমি যদি তাদের চাওয়া অনুযায়ী তাদের আর্মি বেস করতে দেই, সেন্ট মার্টিনে ঘাঁটি করতে দেই, নতুন একটা রাষ্ট্র করতে দেই, পোর্ট দিয়ে দিই, তাহলে আমি চিরদিন ক্ষমতায় থাকতে পারবো। আমি যদি প্রাকৃতিক সম্পদে তাদের আহরণ করার সুযোগ দিই, থাকতে পারবো। শেখ হাসিনা কিন্তু দীর্ঘদিন যাবত এই ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন। অর্থাৎ আমি বলবো শেখ হাসিনার ধীশক্তি, দূরদৃষ্টি সবটাই ছিল। তিনি চেষ্টা করেছেন এবং তিনি এক পর্যায়ে বলতেন যে একটা বড় রাষ্ট্র তারা চাইলে অনেককে ক্ষমতার থেকে ফেলে দিতে পারে, অনেককে আনতেও পারে। শেখ হাসিনা জাতিকে সতর্ক করেছিলেন। অনেকে সে সময় বুঝেছিল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য জুজুর ভয় দেখায়, আসলে সব কিছু না। সেই মানুষগুলো এখন বলতেছে যে আমরা রাম ছাগল, শেখ হাসিনা ঠিক মতো চিনছিল। শেখ হাসিনাকে অত বড় একটা শক্তি, বিদেশি এবং আওয়ামী বিরোধী শক্তি সম্মিলিতভাবে দীর্ঘ 15 থেকে 16 বছরের ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়েছে। কাজে আমরা যে জানতাম না, অর্থাৎ শেখ হাসিনা জানতেন না, তা ঠিক নয়। হয়তো প্রতিরোধ করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে দুইটা কারণ হতে পারে। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নই, নীতি নির্ধারক কেউ নই, আমি সাধারণ একজন কর্মী এবং আমি লাস্ট ক্যাবিনেটে আওয়ামী লীগের মন্ত্রীও ছিলাম না। আমার যেটা মনে হয় যে আমাদের পলিটিক্যাল স্ট্রেংথটাকে আমরা আরো ওয়েল অর্গানাইজড করে মোকাবেলা করতে পারতাম কিনা, সেটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের আশপাশে থাকা সরকারি গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছে, সেটা হয়তো আমরা বুঝতে পারিনি। আর বিদেশি এবং দেশি ষড়যন্ত্র, এই সম্মিলিত মোর্চায় আমাদের হয়তো 2024-এর 5 অগস্টকে বরণ করতে হয়েছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করা, সেটাও যে তারা পারেনি, সেটা একটা আমাদের সফলতা বলবো। যেটা 75-এ 15 আগস্ট,
তারা সফল হতে পারে নাই গোটা পরিবারকে। 2004 সালে 21 আগস্ট পারেনি, 2024-এর 5 আগস্ট তারা পারেনি। এরকম ষড়যন্ত্রের মোকাবেলা শেখ হাসিনাকে 20 বার করতে হয়েছে। আমার বিশ্বাস তিনি আবার ঘুরে দাঁড়াবেন এবং এ জাতীয় ষড়যন্ত্রকে প্রতিরোধ করে আবার ঋতগৌরব তার নেতৃত্বে আবার ফিরে আসবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। যতদূর জানা যাচ্ছে যে পদত্যাগপত্রে তিনি লিখেছেন স্বাস্থ্যের কারণে তার এই পদত্যাগ। যদিও খবর নানা রকম ভাসছে, এই যে খবরগুলো ভাসছে তার মধ্যে সবথেকে বড় যে খবরটি সেটা হচ্ছে বিএনপি সরকারের প্রবল চাপেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন বিএনপি সরকার তার উপরে ক্ষুব্ধ? এর একটা সম্ভাব্য কারণ আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হঠাৎ নাকি যোগাযোগ হয়েছে। এই বিষয়ে এই খবরটা বাইরে আসার ফলে তার উপরে চাপ সৃষ্টি হয়েছে এবং সেই চাপের জন্যেই নাকি তিনি পদত্যাগ করেছেন। কি ঘটনা? এর বাইরে আরও কোনো ঘটনা থাকতে পারে, কোনো কারণ থাকতে পারে। বিএনপির মনে হতে পারে তাদের নিজেদের পছন্দের কোনো ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি করতে চান, সেটা খুব স্বাভাবিক, গণতন্ত্রে সেটা হয়ও। কিন্তু আসল কারণটা কি? যদি বিএনপির চাপের ফলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়, তাহলে কেন সেই চাপ, আমরা আলোচনার মধ্যে আসব। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কথাটা বহুবার শোনা। কিন্তু যখন কোনো রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে হঠাৎ করে কেউ বিদায় নেন, তখন সেই শেষ কথার পেছনে শুরু হয় হাজারটা নতুন প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে আবারও এটা এক বিশাল ভূকম্পন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ, সরকারিভাবে বলা হচ্ছে স্বাস্থ্যগত কারণ। কিন্তু আসল ঘটনা কি আসলে এতটা সরল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অন্যরকম রাজনৈতিক থ্রিলার? কথাটা এজন্যই বলছি যে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং এই সরকারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক দেখা গিয়েছিল। যে রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসের আমলে তার বঙ্গভবন থেকে তিনি বেরোননি, সেই রাষ্ট্রপতি বেরিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ঈদের নামাজ পড়েছেন, বিভিন্ন সরকারি প্রোগ্রামে অংশ নিয়েছেন। এমনকি যিনি মোহাম্মদ ইউনূসের আমলে যাকে রাষ্ট্রপতি ভবন থেকে বের হতে দেখা যেত না, তিনি বিদেশ সফরেও গেছেন স্বাস্থ্যের জন্যে। সেই ভালো একটা সম্পর্ক ছিল। এমন কথাও শোনা যাচ্ছিল যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে তার যে রাষ্ট্রপতির পদের যে বাকি সময়টা তাকে রেখে দেবে। তাহলে হঠাৎ এমন কি হলো যার জন্যে এত ঝটিতি রাষ্ট্রপতিকে পদত্যাগে করতে হলো? আজকের ভিডিওতে আমরা এই রাজনীতির গভীরের খবরগুলো একে একে খুলে দেখব। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ সামনে যা দেখা যাচ্ছে তার আড়ালে অনেক কিছু ঘটছে যেটা সহজে দেখতে পাচ্ছেন না। আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। ঘটনাটা ঘটলো একেবারে আচমকা, যদিও গত কদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা সত্যি করে রাষ্ট্রপতি চুপ্পু সরে দাঁড়ালেন। কিন্তু সমস্যা হলো, যখনই কোনো রাষ্ট্রে এমন নাটকীয় পরিবর্তন হয়, তখনই
বাতাসে গুঞ্জন ভাসে, আর এবার সেই গুঞ্জনের পারদ চড়েছে বহু গুণ। কারণ রাজনৈতিক মহলের অন্দরের খবর বলছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের তরফ থেকে তৈরি হওয়া প্রচণ্ড রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখেই মূলত এই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এতটা মারমুখী হয়ে উঠল সরকার? এমন কি ঘটল যে দেশের একজন সাংবিধানিক প্রধানকে এভাবে মাঝপথে বিদায় নিতে হলো? আর এখানেই আসল টুইস্ট। গল্পের মারপ্যাঁচ শুরু হয় ঠিক যেখান থেকে সেখান থেকেই। জানা যাচ্ছে রাষ্ট্রপতি সাহেব কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশ সফরে গিয়েছিলেন, আর সেই বিদেশ সফরে গিয়ে তিনি এক মারাত্মক অপরাধ করে ফেলেছিলেন। কি সেই অপরাধ? গোপন সূত্রে খবর, রাষ্ট্রপতি মহোদয় নাকি বিদেশে বসেই টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দেশবাসীর চোখের আড়ালে নির্বাসনে রয়েছেন ভারতে। সেই শেখ হাসিনার বর্তমান সরকারের সঙ্গে তার কথা হয়েছে। ব্যাস, এই একটা ফোনালাপি যেন বর্তমান সরকারের, তারেক রহমান সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমান প্রশাসনের সোজা হিসেব, শেখ হাসিনা তো আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগ বা ক্ষমতা থেকে চলে যাওয়া নিয়ে বহু প্রশ্ন তুলেছেন, এবং তার দল ও তিনি, শেখ হাসিনা, বিষয়টিকে এখনো বৈধ বলে দাবি করেন এবং বলেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো তিনি। এমত অবস্থায় দেশের রাষ্ট্রপতি যদি সেই সাবেক নেত্রীর সঙ্গে গোপন আলাপে লিপ্ত হন, তবে তো কেল্লা ফতে, সরকার মারাত্মক আশঙ্কায় পড়ে গেল। দেখুন, আশঙ্কা যে সবসময় বাস্তবে থাকে তা নয়। আশঙ্কার জন্ম মনের মধ্যে, এবং সরকারের মধ্যে মনে যদি সেই প্রশ্নটা এসে যায়, সেই আশঙ্কা যদি এসে যায়, তাহলে সেটা অবাস্তব, মানে আশঙ্কা হতে পারে না এমন কথা হয় না। এখন আমাদের বড় প্রশ্ন হলো, এই আশঙ্কার কি আসলে কোনো ভিত্তি ছিল বা আছে, নাকি সরকার নিছক আতঙ্কে ভুগে এই সিদ্ধান্তটা নিল যে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে? আইনি বিশ্লেষকরা বলছেন আশঙ্কা অমূলক নয়, অমূলক ছিল না, তার ভিত্তি ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের এমন এক অনন্য স্তম্ভ, যার সই ছাড়া বা যার ইশারায় বহু বড় সাংবিধানিক সিদ্ধান্ত তৈরি হতে পারে বা আবার শূন্যতাও তৈরি হতে পারে। সরকারের শীর্ষ মহলের ভেতরে একটা চরম ভীতি কাজ করতে শুরু করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ বুঝে বা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অদৃশ্য বোঝাপড়ার মাধ্যমে এমন কোনো সাংবিধানিক প্যাঁচ কষেন যা বর্তমান সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, তাহলে তো পুরো দেশে এক আইনি গৃহযুদ্ধ বা সাংবিধানিক সংকট শুরু হয়ে যাবে। বিশেষত একটি আন্তর্জাতিক সমাজ, শুধু ভারত নয়, ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকারও যোগাযোগ একটা চলছে যে তারেক রহমান সরকারের চীন প্রীতির কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা। এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি শাহাবুদ্দিন চুপ্পু সায় দিয়ে দেন, যদি শেখ হাসিনা দেশে চলে যাওয়ার পর তিনি যদি বলেন যে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী আছেন, এবং তাতে যদি
বাংলাদেশের সেনা যদি তাতে কোনো রকমভাবে মত দেয়, সহমত হয়, তাহলে একটা ভয়ঙ্কর সাংবিধানিক মারপ্যাঁচ শুরু হয়ে যাবে। সংবিধানের মারপ্যাঁচ কেমন মারাত্মক হতে পারে তা তো আপনারা গত 2 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশে। তাই বর্তমান সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি। তারেক রহমানের সরকার পরিষ্কার বুঝেছে রোগ সারাতে হলে গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। আর সেই গোড়াটা কে? গোড়াটা রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে, অনেকে বলছেন অক্টোবরেও তিনি ফিরে আসতে পারেন, এবং যদি তিনি দেশে ফেরেন তাহলে একটা সাংবিধানিক সংকট শেখ হাসিনাকে দিয়ে রাষ্ট্রপতি তৈরি করে ফেলতে পারেনি। আর তার পেছনে যদি বাংলাদেশ সেনার, কারণ বাংলাদেশ সেনা তো নিজের মতে চলে না, তাকে চালায় আন্তর্জাতিক চক্র, বাংলাদেশ সেনা যদি সেই সিদ্ধান্তে রাষ্ট্রপতির তাতে যদি সহমত হয় তাহলে তারেক রহমান সরকারের বিদায় তো কয়েক মিনিটের ব্যাপার। আর এই যে ভাবনাটা, তার মানে রাষ্ট্রপতি রয়েছেন সব কিছুর গোড়ায়, অতএব গোড়াটাকে উপড়ে ফেলতে হবে। আর সেই সুদূর প্রসারী ভাবনা থেকেই রাষ্ট্রপতিকে বিদায় করে দিয়ে সেই সম্ভাব্য সাংবিধানিক রন্ধ্রপথ চিরতরে বন্ধ করে দেয়া হলো রাষ্ট্রপতিকে সরিয়ে। একে মিলিটারির ভাষায় বলে প্রিএমপ্টিভ স্ট্রাইক, বা আক্রমণ আসার আগেই আগাম আক্রমণ। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই নিজের কোণ সুরক্ষিত করে নেয়া। নতুন সরকারের জন্য এই মুহূর্তে স্টেবল বা স্থিতিশীল থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে বঙ্গভবনে বসে যদি কেউ উল্টো রথের যাত্রা শুরু করেন তবে তা সহ্য করার মতো বিলাসিতা এই সরকারের নেই। কারণ এই সরকার তৈরি হয়েছে অনেক কিছু ইফস অ্যান্ড বাটস এবং প্রশ্ন নিয়ে। তাই স্বাস্থ্যগত কারণের লেবেল সাঁটিয়ে কার্যত এক প্রকার বাধ্য করা হলো রাষ্ট্রপতিকে চলে যেতে। তাকে বাধ্য করা হলো পদত্যাগপত্র জমা করতে স্পিকারের কাছে। এর মাধ্যমে সরকার দুটো মেসেজ পরিষ্কার করে দিল। এক, ক্ষমতার কেন্দ্রে এখন ছক কাটার দিন শেষ। দুই, কোনো সাংবিধানিক ফাঁক ফোকর দিয়ে পুরনো লবিকে বা শেখ হাসিনাকে আর কামড় বসাতে দেয়া হবে না। তাহলে দিনের শেষে কি দাঁড়ালো? শাহাবুদ্দিন চুপ্পুর এই বিদায় কেবল একজন ব্যক্তির পদত্যাগ নয়, এটি ক্ষমতার নতুন সমীকরণে এক মহা অভিযানের অংশ। শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া সেই অদৃশ্য সাংবিধানিক ভূতকে এইভাবেই ঘাড় থেকে ঝেড়ে ফেলল বর্তমান প্রশাসন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রাষ্ট্রপতির এই পদত্যাগ কি কেবলই এক স্বাভাবিক প্রশাসনিক বদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক চাল? কমেন্ট বক্স